খুল্লম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে গত পরশুদিন মহিলা বিল সংসদে পাশ হয়নি এবং এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বিরোধীদের মহিলা বিরোধী হিসাবে আখ্যায়িত করেছেন এবং মহিলারা তাদের কোনোদিন ক্ষমা করতে পারবেন না এই কথাও বলেছেন। বিরোধীরা বলেছে যে 2023 সালে আমরা তো মহিলা বিল পাস করতে সমর্থন জানিয়েছিলাম, বিলের পক্ষে ভোটও দিয়েছিলাম, সেই বিল গৃহীত হয়েছে সংসদে, তাহলে সেটা কেন কার্যকর হলো না। তো আমার আজকের আলোচনা এই বিষয়ে নয়। আমার আলোচনা হলো এই বিষয়ে যে প্রধানমন্ত্রী কেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন শুধুমাত্র এই কারণেই যে তিনি বিরোধীদের কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন। তিনি ভারতের নারী সমাজের কাছে বলতে চাইছেন যে বিরোধীরা নারী বিদ্বেষী। আমার মনে হয় শুধুমাত্র এটাই কারণ না, একটু গভীরে যেতে হবে এর পেছনে। দর্শকরা লক্ষ্য করবেন, এই প্রথম বিজেপি তাদের 12 বছরের শাসনকালে কোনো একটা বিল সংসদে পাশ করাতে পারলো না। এবং এই যে বিল পাশ করাতে পারলো না, এর কারণটা হলো বিজেপির হাতে বা বিজেপির জোটের হাতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই। এবং প্রধানমন্ত্রী এটা ভালো করে জানতেন যে এই বিল পাস হবে না, কিন্তু তারপরেও বিলটি এই জন্যই পেশ করা হয়েছিল যাতে বোঝানো যায় যে নারী বিদ্বেষী। এটা একটা কারণ অবশ্যই আছে, কিন্তু আমার মনে হয় শুধু এটাই কারণ নয়। এই যে তার দল বা যে বিল পাস করাতে পারেন, এই বিষয়টা যাতে দলের কর্মীদের মনোবলে কোনো আঁচ না লাগে, তাই তিনি জাতির উদ্দেশ্যে এই ভাষণটি দিয়েছিলেন। দেখুন, বিজেপি এমন একটি দল যে প্রতিটা কাজ কোনো হিসাব ছাড়া করে না। বিশেষ করে বর্তমান সময়ের যে বিজেপি দল, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দলটাকে চালাচ্ছেন, এটা পুরো একটা কর্পোরেট ধাঁচের দল। প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে কাজ করে যাচ্ছে এই দল। এবং বিজেপি এটা ভালো করেই জানে। আমরা বাইরে থেকে কি দেখি যে পুরো দেশটা বিজেপিময়, এটাই তো আমরা দেখি যে সারা দেশ বিজেপি হয়ে গেছে। একটা ঘটনা, কারণ 29টি রাজ্যের মধ্যে প্রায় 21টি রাজ্যে বিজেপি ক্ষমতায়, লোকসভায় ক্ষমতায়, লোকসভায় এবং দেশের ক্ষমতায় আসেন। দর্শক, আমি একটু উল্টো দিকে চিন্তাটা করছি। আমি কিন্তু পরিসংখ্যান নিয়ে কথা বলছি। গত লোকসভা নির্বাচনে বিজেপি যে আসন পেয়েছে সেটা সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেক কম ছিল। যদি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সমর্থন না করতেন, তাহলে বিজেপি সরকার তৃতীয়বারের জন্য গঠিত হতে পারত না। এটা ঘটনা। এবার আমি আসছি সারা দেশের প্রেক্ষাপটে। সারা দেশে এই যে বিজেপি সরকার ক্ষমতায় আছে এবং উল্টো দিকে আছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের সঙ্গে বিজেপি জোটের ভোটের ব্যবধানটা কতটুকু আজকে আমি একটু আপনাদেরকে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন প্রধানমন্ত্রী এই ভাষণটা দিয়েছেন। আপনি যদি মেলান, তাহলে ভোটের পার্থক্য মাত্র মাত্র 2%। আমি পরিসংখ্যানটা দিচ্ছি। গত 2024 সালের নির্বাচনে বিজেপি একা পেয়েছিল 36.56% ভোট। অর্থাৎ যে পুরো ভোট গত লোকসভা নির্বাচনে পড়েছে তার 36.25%, 36% ভোট বিজেপি পেয়েছে। এবং গোটা এনডিএ জোট, অর্থাৎ বিজেপির যে সহযোগী দলগুলি আছে, সব মিলিয়ে পেয়েছে 42.5 ভোট। অর্থাৎ ধরে নিতে পারেন এনডিএ জোট গত নির্বাচনে 42% ভোট পেয়েছে, পুরো ভোটের 42% ভোট পেয়েছে। এবার আসি ইন্ডিয়া জোটের দিকে। কংগ্রেস একা পেয়েছে 21.19%, অর্থাৎ কংগ্রেস 21% ভোট পেয়েছে। আর ইন্ডিয়া জোট পেয়েছে 40.66%। অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গে এনডিএর, অর্থাৎ বিজেপি জোটের সঙ্গে কংগ্রেস জোটের পার্থক্য মাত্র 2%। এই 2% পার্থক্যের জন্য বিজেপি সরকার গঠন করতে পেরেছে। অর্থাৎ আপনি যদি সারা দেশের জনগণের সমর্থনের দিকে পাল্লা দেখেন, তাহলে দেখা যাবে আমরা বলছি সব বিজেপিময়, কিন্তু কি দেখা যাচ্ছে যে একটা মাত্র 2% ফারাক বিজেপি জোট এবং কংগ্রেস জোটের মধ্যে। এই 2% ফারাকটা যে কোনো সময় এদিক সেদিক হলেই কিন্তু সরকার পরিবর্তিত হতে পারে যে কোনো সময়। এটা আমরা যারা অতটা না বুঝলো, বিজেপির মতো একটা পরিপক্ক এবং রাজনৈতিক দল এটা বুঝতে পারে বলেই
ঠিক এই সময় বাজেট এই সময় হেরে যাওয়া, লোকসভায় বিল পাস না করানোর পর যাতে কোনো ধরনের ক্ষতি না হয় বা কর্মীদের চাঙ্গা রাখা হয়। প্রধানমন্ত্রীর এই ভাষণ যে শুধুমাত্র রাহুল গান্ধী বা বিরোধীদের শোনানোর জন্যই ভাষণ এমন কিন্তু নয়, বা এটা হলো তার দলকে উজ্জীবিত করার একটা প্রচেষ্টা। এবং না হলে একটা বিল পাস না হওয়ার জন্য জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, একটা অভূতপূর্ব ঘটনা আমাদের দেশে, কিন্তু প্রধানমন্ত্রী এটা করেছেন। এবার আমি যাই একটা আসনের দিকে যাই। কতটা ভোট পেয়েছে বিজেপি? গত নির্বাচনে একা পেয়েছে 23 কোটি ভোট। বিজেপি একা পেয়েছে গত সাধারণ নির্বাচনে, লোকসভা নির্বাচনে 23 কোটি ভোট 2024 সালের নির্বাচনে। এবং জোট হিসাবে পেয়েছে 28 কোটি ভোট, অর্থাৎ এনডিএ জোট। অন্যদিকে কংগ্রেস পেয়েছে 13 কোটি ভোট এবং জোট হিসাবে কংগ্রেস পেয়েছে 26 কোটি ভোট। কংগ্রেস জোট, ইন্ডিয়া জোট পেয়েছে 26 কোটি ভোট। অর্থাৎ বিজেপি যে ভোট পেয়েছে, বিজেপি জোট সারা দেশে যে ভোট পেয়েছে, সেই ভোটের সঙ্গে কংগ্রেস জোটের যে ভোট সেটা পার্থক্য হলো মাত্র 3 কোটি। বিজেপি জোট পেয়েছে 28 কোটি, কংগ্রেস জোট পেয়েছে মাফ করবেন 2 কোটি, 26 কোটি। অর্থাৎ পরিস্থিতি যদি পুরোপুরি সবসময় যদি পক্ষে না থাকে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, এটা ঘটনা। মুখে হয়তো বলা হচ্ছে কংগ্রেস নিশ্চিহ্ন, বিরোধীরা নিশ্চিহ্ন, কিন্তু বিরোধীরা যদি নিশ্চিহ্ন হয়ে থাকে তাহলে বারবার কেন বিরোধীদের আক্রমণ করা হচ্ছে? এই পরিসংখ্যান কি বলছে? যে বিরোধীরা এখনও ভারতবর্ষের রাজনীতিতে যথেষ্ট সক্রিয়, কিন্তু বিরোধীদের যে ভোট সেটা আসনে রিফ্লেক্ট, যেটা আসলে আসন কত পাচ্ছে সেইখানে কিন্তু বিচার হচ্ছে না। আসামে যেমন ধরুন, আসামেও দেখবেন ভোটের ডিফারেন্স বিজেপির সঙ্গে কংগ্রেস জোটের ওই 2% 3%, কিন্তু এই 2% 3% ডিফারেন্সে কিন্তু ব্যবধানে কিন্তু সরকার পরিবর্তিত হয়ে যায়। আসন ভিত্তিতে যে লড়াইটা, এই লড়াইয়ে বিরোধীরা বিজেপির সঙ্গে পেরে উঠতে পারছে না। বিজেপি জানে যে এই জনসমর্থনে তাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে, সব রাজ্যে সরকার গঠন করতে হবে। বিজেপিকে সারা দেশের কত পার্সেন্ট মানুষ সমর্থন করছেন? 36% মানুষ, অর্থাৎ ধরে নিন 1/3 থেকে একটু বেশি। তার মানে 64% মানুষ বিজেপিকে সমর্থন করছে না, এটাও কিন্তু ঘটনা। তো এটা কিন্তু বিজেপি দল খুব ভালো করে বোঝে, পেশাদারি দল। তাই প্রধানমন্ত্রীর এই ভাষণ শুধুমাত্র বিরোধীদের মহিলা বিরোধী হিসাবে আখ্যায়িত করা শুধু এটাই উদ্দেশ্য ছিল না, একটা উদ্দেশ্য ছিল তার নিজের কর্মীদের মনোবলটা চাঙ্গা রাখা। কারণ এই প্রথম কিন্তু বিজেপি কোনো ধরনের বিল পাস করাতে ব্যর্থ হয়েছে। দর্শকরা, আমি আজকে এই প্রসঙ্গটা আপনাদের সামনে আনলাম। এবং এটা ঘটনা যে ভারতের রাজনীতি আগামীতে এই প্রধানমন্ত্রী ভাষণের পর ভারতের রাজনীতি আগামীতে একটা নতুন দিশা পাবে। কোন দিকে যাবে এটা আমি বলতে পারছি না, কিন্তু নতুন দিশার দিকে যাচ্ছে। ধন্যবাদ।